আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলাপ করতে এসেছি। গুরুত্বপূর্ণ আ জায়গা নিয়ে। সেটা হচ্ছে আ মূলত আমাদের আজকের যে অনুষ্ঠান সেটা ক্যান্টনমেন্ট কেন্দ্রিক হবে। আমার সাথে যে কজন আ শ্রদ্ধাভাজন অতিথি আছেন সবাই সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা। আমরা এক, এক করে সবার সাথে পরিচয় হবো। আমরা আ মূল একটু ভূমিকা টেনে নেই। সেটা হচ্ছে যে আ বাংলাদেশের সেনাবাহিনী আমাদের গর্বের একটা জায়গা। আমি গেল কয়েকদিন ধরে সেনাবাহিনীর ব্যাপারে বিভিন্ন আলাপ আলোচনা করেছি। এটা নিয়ে সেনাবাহিনীর কিছু লোকজন তারা তাদের ভেতরে আলোচনা করেছে যে আমি হচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে বোধহয় কাজ করছি। আমি এখনো পর্যন্ত মনে করি এই বাংলাদেশের সবচাইতে আ ডিসিপ্লিনড, সবচাইতে অনেস্ট এবং আ আ সবচেয়ে দেশপ্রেমিক কোনো মানুষ যদি থাকে সেটা সেই ক্যান্টনমেন্টেই থাকে। কিন্তু কিছু ভারতীয় এজেন্ট এবং আ দুর্নীতিপরায়ণ কিছু কর্মকর্তার কারণে এই বাহিনীর সুনাম প্রচন্ডভাবে ক্ষুণ্ণ হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগ এবং ভারতের যে তাবেদারি গত আ ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারির পর থেকে এই ক্যান্টনমেন্ট করেছেন, সেখান থেকে এই আজ পর্যন্ত এই ক্যান্টনমেন্টটাকে তিলে, 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 তিলে বিভিন্ন অফিসার যারা কিনা দেশপ্রেমিক অফিসার তাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে। তাদেরকে বলা হয়েছে যে দেশদ্রোহী। নানান ধরনের মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাদের কাউকে জেলখানায় পাঠানো হয়েছে। কাউকে চাকরিচ্যুত করা হয়েছে, গুম করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় নিকট অতীতে এমন কোনো দেশ নাই, যেই দেশে নিজের দেশের ক্যান্টনমেন্টে নিজের দেশের সেনাবাহিনীর লোকজন এইভাবে আয়না ঘরের ভেতরে বছরের পর বছর, যুগের পর তারা বন্দী থাকে। এটা এই বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় সারা পৃথিবীর বুকে এটা ইতিহাস সৃষ্টি করেছে যেই ঘটনা ঘটেছে। তারপরেও আমরা আ আ যেই ক্যান্টনমেন্টের লোকজন এটা করেছে সেই সেনাপ্রধানই এখনো পর্যন্ত আছেন আমরা মেনে নিয়েছিলাম। বাট তার ধারাবাহিকতায় এই সেনাপ্রধান যেসব কাজগুলো করছেন, সেগুলো আমাদের দেশের জন্য অত্যন্ত বিপজ্জনক। ডক্টর ইউনূস এবং তার সরকার যখন আমাদের দেশকে গড়ার কাজ চালিয়ে যাচ্ছেন, তাকে বিএনপি সর্বোচ্চ পর্যায়ের নেতা যখন তাদের সাথে বৈঠক করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দুজনে মিলেমিশে কাজ করার চেষ্টা করেছে, তখন এই দেশকে আবার বিভাজনের দিকে ঠেলে নেয়ার জন্য এই সেনাপ্রধান কাজ করছে। এবং সেনাপ্রধান ডিজিএফআই কে দিয়ে যা করাচ্ছে তার অনেক কনক্রিট এভিডেন্স আমাদের কাছে আছে, যেগুলো আপনারা সময় থেকে সময় জানতে পারবেন। আমরা আলোচনায় চলে যাচ্ছি। আলোচনায় ১ম এই আমাদের মুরুব্বির কাছেই আগে যাই। আ সাইফুল পাইকার, আপনার কাছ থেকেই শুরু করি আমরা। আ আপনার প্রিয় ক্যান্টনমেন্ট, আ আপনি যেমনটি দেখতেন, আজকের মধ্যে কোনো পার্থক্য দেখেন কিনা? জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই প্রশ্নটি করার জন্য। অ্যাকচুয়ালি আমি নৌবাহিনী থেকে এসেছি ১৯৯৬ সালের জুন মাসে। বাট সে সময় পর্যন্ত আমি বলতে পারি যে ক্যান্টনমেন্ট বা আমাদের নৌবাহিনী ঘাঁটি ইট ওয়াজ ওয়েল ডিসিপ্লিনড। যদিও আমাকে সে সময় ১ম নৌবাহিনীতে অত্যন্ত আইন কানুন লঙ্ঘন করে নৌবাহিনী থেকে প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে বরখাস্ত করা হয়েছে এবং আপনি শুনে অবাক হবেন আমাকে বরখাস্ত করার পরের দিনে সমগ্র নৌবাহিনীর সব ঘাঁটিতে বিষয়টা আলোচনার বিষয়বস্তু দাঁড়িয়ে গিয়েছিল যে টক অফ দ্য মানে নেভি বেজেস, এটাকে নেভিতে বলা হয় গ্যালি টক, যে লেফটেন্যান্ট পাইকার স্যারকে অন্যায়ভাবে বরখাস্ত করছে। পরে তদানীন্তন নৌবাহিনী প্রধান নুরুল ইসলামকে প্রত্যেকটি ঘাঁটিতে যে নাবিকদেরকে প্যারেড গ্রাউন্ডে সমাবেশ করে তাদেরকে বলতে হয়েছে যে আমার বিষয়টা নিয়ে আমি তো ডিসমিসড হয়ে গেছি, তারা যেন আলোচনা না করে। মানে এই আলোচনার সমালোচনাটা এতখানি প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল। বাট আমি নৌবাহিনী থেকে আসার পরে সেন্ট মার্টিন দ্বীপে আমি ব্যস্ত ছিলাম অন্যান্য কাজ নিয়ে, কনজারভেশন অ্যাক্টিভিটি নিয়ে। বাট এই গত ১৫ বছরে যেটা ঘটেছে এটা লোমহর্ষক, অসহনীয়, বর্ণনা করার মতো না। এবং একটা ডিসিপ্লিন ফোর্স পরিচালিত হবে আইন কানুন দ্বারা। সে আইন কানুন কিন্তু লিখিত আছে এবং এই অন্যায় অপকর্মগুলো করা হয়েছে আইন কানুনকে লঙ্ঘন করে এবং প্রতিষ্ঠানের সেবা না করে ব্যক্তির সেবা করতে যে আইন কানুনগুলো লঙ্ঘন করে এই ভয়াবহ, অসহনীয়, অবর্ণনীয় যে গুম, খুন, আয়নাঘর বা তুলে নিয়ে যাওয়া, একটা পরিবারকে হেনস্থা করা, ইভেন একজন পিএনজি অফিসার বা সৈনিকের
ছেলেমেয়েরা কোনো আর্মি রিলেটেড কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে নাই। এই পরিস্থিতিটা আমি 96 এর আগে বা আমি যতদিন ছিলাম আমি তখন দেখি নাই, বাট পরবর্তীতে দেখেছি। তো এটা একটা অসহনীয় এবং ভয়াবহ অভিজ্ঞতা ভাই। এই গত 15 বছর হয়েছে। ধন্যবাদ। জি। আ জাকারিয়া ভাই বলবেন? আপনার আপনার আজকের পরিবর্তন আ আপনার ফেলে যাওয়া ক্যান্টনমেন্টের সাথে কোনো পার্থক্য আছে কিনা? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইলিয়াস ভাই, আপনাকে ধন্যবাদ। আপনার এই চ্যানেলে আমি ১ম এসেছি। আপনাকে এবং আপনার দর্শক শ্রোতা যারা পরবর্তীতে দেখবেন, এখন দেখছেন, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার প্রিয় সেনাবাহিনী, আমার গর্বের জায়গা। শুধু আমার না, ১৮ কোটি মানুষের গর্বের জায়গা বাংলাদেশ সেনাবাহিনী। যেখানে আমি গত ৩০ বছর আমি সেখানে সেনাবাহিনী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলাম। নিশ্চয়ই সেখানে আমার আবেগ, আমার অনুভূতি, আমার শিক্ষা, আমার প্রফেশনালিজম সবকিছু এখন স্মৃতি, এবং এটা অত্যন্ত গর্বের সাথে আমরা সবসময় শেয়ার করি এবং বলি। এখন আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে, আমার পিরিয়ডটা ছিল 1992 তে আমি কমিশন লাভ করি, এবং 2022 31 ডিসেম্বর পর্যন্ত আমি কর্মরত ছিলাম। 2023 সালে 1 জানুয়ারি থেকে আমি এলপিআর এ আসি। তা আমার বুঝতে পেরেছেন যে আমার পিরিয়ডটা প্রায় 30 ইয়ার্স। তো 30 ইয়ার্স এর মধ্যে আমি যদি আমার দেখা এবং আমার অভিজ্ঞতা থেকে যদি শেয়ার করি, তাহলে আমি বলবো যে দেখেন, 1992 তে কমিশন লাভ করার পরে বাংলাদেশ সেনাবাহিনীকে 2009 পর্যন্ত আমি যেভাবে দেখেছি, এই কত বছর হবে, প্রায় 15 ইয়ার্স। আর 2009 এর পরে 2024 5 অগস্ট পর্যন্ত, আর তারপরে যে প্রায় 1 বছর, এই দুইটা 2009 পর্যন্ত যে সেনাবাহিনী ছিল, সেই সেনাবাহিনীতে আমি 15 ইয়ার্স ছিলাম। সেই সেনাবাহিনীকে আমি দেখেছি অত্যন্ত ডিসিপ্লিন, প্রফেশনাল, অত্যন্ত ল, কমান্ড, কন্ট্রোল ইত্যাদি অত্যন্ত শক্তিশালী ছিল। এবং 2009 এর যে বিডিআর কার্নেজের পরে মূলত আমাদের ডিকেটা শুরু হয়েছে সেনাবাহিনীতে, সেটা স্পষ্ট আমরা এগুলার এক্সপেরিয়েন্সড। সেটা কেমন, 2009 এর আগে আমরা যদি কোনো সিনিয়র অফিসার দেখতাম, আমরা কিন্তু অত্যন্ত সম্মানের সাথে তাকে আমরা স্যালুট করতাম, তার কথা শুনতে চাইতাম। ভিতরে থেকে একটা শ্রদ্ধা চলে আসতো। ফুল কর্নেল, ব্রিগেডিয়ার, মেজর জেনারেল, তখন আমাদের কাছে অনেক বড় কিছু একটা ছিল। কিন্তু সেই সেনাবাহিনীতে আমি 2009 এর পরে এই 2000 আমার রিটায়ার পর্যন্ত সেই সেনাবাহিনীর অনেক কর্নেলকে দেখলে আশেপাশে বলতে শুনেছি, হাউ কাম হি হ্যাজ বিকাম কর্নেল, হাউ কাম হি হ্যাজ বিকাম ব্রিগেডিয়ার জেনারেল। এটা কিন্তু ইলিয়াস ভাই 2009 এর আগে, বিডিআর কার্নেজের আগে কিন্তু আমি দেখি নাই, শুনিও নাই। অথচ এই 2024 পর্যন্ত আমরা কিন্তু লট অফ এক্সাম্পলস আর দেয়ার, যারা আসলে সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেল হওয়ার যোগ্যতা রাখেন না, তারা কিন্তু অনেক বড় র্যাঙ্কে সার্ভিস করেছেন এবং করছেন। সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে, দেখেন, এই যে বিডিআর কার্নেজের যে একটা কমিটি, যেটা আমাদের অনেক চেষ্টায়, ব্রিগেডিয়ার হাসান নাসির চেষ্টায় হয়, এই কমিটি ফর্ম করতে যে আমরা একজন ভালো মেজর জেনারেল খুঁজে পাচ্ছি না, যে দেশপ্রেমিক, নীতিবান, অত্যন্ত সাহসী, একসেপ্টেবল, খুঁজে পাওয়া যাচ্ছে না। অবাক করার বিষয়। আপনি যদি একজন ব্রিগেডিয়ার জেনারেল খোঁজার চেষ্টা করেন, আপনাকে অনেক কোর্সের পর কোর্স যেতে হবে, বিকজ অফ লাস্ট 15 ইয়ার্স। 15 ইয়ার্সের একটা বড় ধরনের সেনাবাহিনীতে যে চেঞ্জটা হচ্ছে, সেটা হচ্ছে যে যারা আসলে অনেকেই, আমি বলবো একটা সংখ্যক আছে যে যারা আসলে যোগ্যতা সম্পন্ন এবং তারা দে ডিজার্ভ টু বিকাম এ সিনিয়র অফিসার, বাট কিছু কিছু ছিল যেগুলো কোশ্চেনেবল, আমি যেটা বলছি। এবং সেই কারণে কিন্তু একটা ভিতরে একটা ডিমোরালাইজ একটা ফ্যাক্টর ছিল তখন অফিসারদের মধ্যে, যারা ভালো অফিসার তাদের মধ্যে এরকম একটা ছিল যে পলিটিসাইজ এমন ভাবে করা হয়েছে
যে আমি মনে করি একটা কোর্সের যদি সোর্ড হোল্ডার মনে করেন, তাকে তো আপনাকে প্রমোশন দিতে হবে। এক্সেপশনাল কেস ইজ দেয়ার যে অনেকে সিনিয়র অফিসার হতে পারে না, কিন্তু একটা কোর্সের প্রথম দিকের একজন দুইজনকে দিয়ে এরপরে কিন্তু এমন এমন অফিসারকে ওই কোর্সেরই পদোন্নতি দেওয়া হয়েছে যারা আসলে কোশ্চেনেবল, যাদেরকে দেখে লোকজন বিভিন্ন কমেন্টস করত। তো সে এবং তারপরে দেখেন 2009-এর পরে আপনার এই যে আয়না ঘরের কেস তো আমরা জানতাম, এগুলা আমাদের কাছে আমরা জানতাম যে অমুক জায়গায় এই যে বিশেষ করে লেফটেন্যান্ট কর্নেল হাসিন যখন বেরিয়ে আসলেন আয়নাঘরের তথ্য দিলেন, জেনারেল আজমি উনি গুম হয়ে গেলেন, তারপরে উনি কোথায় আছেন, এবং পরিবেশটা এমন হলো যে বিডিআর কার্নেজের পরে অফিসারদের মধ্যে যে অসন্তোষ ছিল সেটা থেকে যাতে কোনো কিছু মানে কোনো চেঞ্জ না আসে, অথবা যারা একটু কারেজিয়াস, অ্যান্টি ইন্ডিয়ান, দেশপ্রেমিক, নীতিবান, তাদেরকে শাটডাউন করে দেওয়ার জন্য কিন্তু তখন কি হয়েছে, তখন একটা সাজানো হয়েছে, একটা কুর প্লট একটা তৈরি করা হয়েছে, ন্যারেটিভ দেওয়া হয়েছে। এবং সেইখানে তখন কিন্তু আপনি জানেন মেজর জেনারেল একজন যে 33 ডিবের জিওসি ছিলেন, মেজর জেনারেল কামরুজ্জামান অত্যন্ত মেধাবী অফিসার ছিলেন, অত্যন্ত মেধাবী। আমরা যখন স্টাফ কোর্স করি, আমরা সেটাকে বলে জুনিয়র স্টাফ কোর্স এসআইএনটিতে, তখন সেই স্টাফ কোর্সের যাবার আগে আমাদের প্রিপারেশন, তখন একটা ডিভিশন ভিত্তিক প্রিপারেশন, প্রিপারেটরি ক্লাস থাকতো, প্রিপারেটরি কোর্স বলা হয়, সেই কোর্সে উনি আমাদের ক্লাস নিতেন। হ্যাঁ, তো উনি এত খুবই টেকনিশিয়ান একজন, খুব নামকরা অফিসার, অথচ তাকে এবং সেই সময় আরো অনেক ভালো ভালো অফিসারকে ট্যাগ লাগিয়ে কি হচ্ছে, তাদেরকে চাকরিচ্যুত করা হয়। হ্যাঁ, তারপরে আবার এই যে তাপস, এই যে বোমের কাহিনী করে যে 5 জন কমান্ডো অফিসার, তারা অত্যন্ত একজন কমান্ডো অফিসার করতে কিন্তু ইলিয়াস ভাই আপনি জানেন যে আর্মি কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস, মানে তাদেরকে স্যাক্রিফাইস করতে হয় এবং আর্মি দেশকে অনেক কিছু দিতে হয়, তারপরে কিন্তু একজন কমান্ডো তৈরি হয়। তো সেই কমান্ডো অফিসারদেরকে কিন্তু এইভাবে সেই তাপস কিলিং এর সাথে জড়িয়ে তাদেরকে তুলে নেওয়া হয়েছে, তাদেরকে 16টা মাস ধরে তাদের অত্যাচার করা হয়েছে, তারপর তাদেরকে জেল দেওয়া হয়েছে। এবং এই প্রসিডিউর কিন্তু কখনো যে কোর্ট মার্শাল বা একটা ওপেন কোর্ট তাকে ডিফেন্ড করার সুযোগ দেওয়া, এই কিছু হয়নি, জাস্ট কাগজ কলমে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। তো এইটা করে, এইসব কাজ করে কিন্তু অফিসারদের মধ্যে একটা ভীতির সঞ্চার করা হয়েছে। আমি বলবো যে আমরা কখনো সেই 2009-এর আগে আমরা বলি ফিল্ড মেস, আমরা বলি অফিসার্স মেস, এখানে যখন আমাদের একটা লাইভ ছিল, একটা ইন্টারাকশন ছিল, একটা খুব একটা সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ ছিল, সেই পরিবেশ কিন্তু আমরা 2009-এর পরে পাইনি। সেই মেসে আপনি গেলে কাউকে পাবেন না, কাউকে বসে বসে কথা বলছে, গল্প করছে, আনন্দ করছে, ফুর্তি করছে, সারাদিনের সেই ব্যস্ততার পরে তাদের যে সময়টা পার করবে একটা সুন্দর পরিবেশে, সেটা কিন্তু আমরা তেমন পাইনি, কারণ দুটো অফিসার কথা বলতো না। ইভেন আমি একটা উদাহরণ দিই আপনাকে, আমি 2017-18 দিকে আমি তখন প্রাইম মিনিস্টার্স অফিসের স্টাফ, মানে এএফডি যেটাকে বলে, আর্ম ফোর্সেস ডিভিশন, সেখানে আমি একটা ইন্টারাকশনে, আমার সেলটা ছিল একটি ফরেন ওরিয়েন্টেড সেল, যে ছেলে আমি কাজ করতাম। তো সেখানে আমি একটা বাইরে একটা ইন্ডাস্ট্রির সাথে আমাদের একটা ইন্টারাকশন ছিল। সো ওইখানে আমার একটা রিটায়ার্ড অফিসার, যে হি হ্যাপেন্স টু বি দ্য কোর্সমেট অফ ব্রিগেডিয়ার জেনারেল আজমি। তো আমি তাকে দেখা হইলে, আমি জানি যে ব্রিগেডিয়ার জেনারেল আজমি, কারণ ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে আমি মেজর অবস্থায় চিটাগাং হিল ট্রাক্সে পেয়েছি, এরপরে আমি কমান্ডার হিসাবে তাকে পেয়েছি ঘাটাইল সেনানিবাসে, 309 ব্রিগেড কমান্ডার ছিলেন। এরপরে আবার আমি পেয়েছি, আমি একটা ব্রিগেড মেজর খোলাহাটি, উনি 16 ইনফ্যান্ট্রি ব্রিগেডের ব্রিগেড কমান্ডার হিসেবে। তো এই সব জায়গায় তাকে দেখে, মানে কেউ যদি তার ইন্টারাকশনে আসতো এবং তার কোনো মিটিং এ, সিকিউরিটি মিটিং হোক, অন্য অপারেশনাল মিটিং হোক, তার কথাবার্তা শুনলে কিন্তু আপনি যে কেউ ইমপ্রেসড হবে। হ্যাঁ, তো ওইভাবে কিন্তু আমি তার প্রতি ইমপ্রেসড ছিলাম। আমি না শুধু, যে গ্যারিসনের ম্যাক্সিমাম অফিসারই জেনারেল আর্মির ওইরকম ভাবে তার ব্যবহারে এবং তার নলেজ এবং অন্যান্য যোগ্যতার কারণে। কিন্তু তো যাই হোক, আমি যেটা বলছিলাম, আমি তার কোর্সমেটকে পেয়ে, আমি জানি যে জেনারেল আজমিকে পাওয়া যাচ্ছে না, গুম হয়ে গেছে। তো এরকম একটা অফিসার স্বভাবতই আমাদের একটা থাকে, সে কোথায় আছে, কিভাবে আছে না আছে ইত্যাদি। তো আমি যখন তার কোর্সমেট, সেও ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে রিটায়ার করেছে, আমি তাকে জিজ্ঞেস করলাম যে স্যার, খুব গোপনে
তার কাছে খুব মানে ফিসফিস করে জিজ্ঞেস করলাম যে স্যার হোয়ার ইজ ব্রিগেডিয়ার জেনারেল আজমি স্যার, ডু ইউ হ্যাভ এনি ইনফরমেশন রিগার্ডিং হিম? সে আমাকে বললো, জাকারিয়া, ডু নট শেয়ার দিস থিং উইথ এনিওয়ান। আমি তোমাকে ভালো জানি, তুমি আমার অফিসার হিসেবে তোমাকে পেয়েছিলাম, আমি তোমাকে সাজেস্ট করি তুমি এই ব্যাপারটা নিয়ে কখন আমাকে যাব জিজ্ঞেস করছে মেজর মেজর শাহিন স্যার, আপনার দিয়ে আপনার কাছে আসি। ওনার অডিও বোধহয় একটু সমস্যা হচ্ছে, এটা একটু আনমিউট করেন। যে কথাগুলি কর্নেল জাকারিয়া ভাই বলছিলেন যে ইয়ের ভেতরে, সে পিলখানা হত্যাকাণ্ডের পর থেকেই সেনাবাহিনীর ভেতরে যে অসন্তোষ, সেনাবাহিনীর মূল মেরুদণ্ড ভেঙে যাওয়া, এই জিনিসগুলোতে দেশ তো স্বাধীন হয়েছে, মানে আমাদের দেশের সব জায়গাতেই তো কিছু কিছু পরিবর্তন হয়েছে। মানে ক্যান্টনমেন্টের ভেতরে সেই খুনিদেরকে, যারা এই পুরো পরিবেশ ধ্বংস করলো, এখনো পর্যন্ত সেই খুনিরা বিভিন্ন জায়গায় বসে আছে, এগুলো দেখলে স্যার আপনাদের কেমন লাগে? আচ্ছা, প্রথমত ইলিয়াস ভাই আপনাকে ধন্যবাদ। আমি আপনার এই চ্যানেলে প্রথম এসেছি, একই সাথে যারা দেখছেন শুনছেন, আসসালামু আলাইকুম। তো শুরুতেই আমি আমার কয়েকটা ফিলিংস এর কথা বলতে চাই। সেটা হলো যে সেনাবাহিনী আমাদের একটা জীবনের অংশ। আমাদের জীবন, যৌবন, ভালো লাগা, খারাপ লাগা, আবেগ, ভালোবাসা সবকিছুই আমাদের সেনাবাহিনী। আমরা অল্প বয়সে, সেই 17-18 বছর বয়সে সেনাবাহিনীতে জয়েন করি, সারাটা জীবন চলে যায়, বৃদ্ধ বয়সে আমরা রিটায়ার করেছি। আমাদের সবকিছুই সেনাবাহিনী। আমরা আমাদের সেনাবাহিনীকে প্রচন্ড ভালোবাসি। সেনাবাহিনী আমাদের আবেগ। সেনাবাহিনীর যে কোনো ছোট ভালো কাজ দেখলে খুব ভালো লাগে, গর্ব বোধ করি, অন্যদেরকে বলি। একই সাথে ছোট ছোট বিষয় না, বড় বড় অন্যায় দেখলে ভেতরে ভেতরে খুব কষ্ট পাই। তো এখন যেটা বলতে চাচ্ছি সেটা হলো, অনেকে একটা বিষয় আমাদের ক্ষেত্রে বলার চেষ্টা করেন যে আমরা বাইরে সেনাবাহিনীর বদনাম করছি, সেনাবাহিনীর কথা ভাবমূর্তি ক্ষুণ্ণ করছি, অথবা সেনাবাহিনী সম্পর্কে কিছু তথ্য বাইরে দিচ্ছি। তো এই বিষয়ে প্রথমে বলতে চাই, যেটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে সেনাবাহিনীর শুধু 99% না, 99%-এরও অনেক বেশি সদস্য, বিশেষ করে জুনিয়র অফিসাররা, দেশীয় সৈনিক, এরা দেশপ্রেমিক, এবং এদের জন্য এই সেনাবাহিনী এখনো শেষ আশ্রয় এবং বিশ্বাসের জায়গাটায় আছে। আমরা কথা বলি, সমালোচনা করি কাদের? আমরা কথা বলি, সমালোচনা করি সেই অংশটার সেনাবাহিনীর যারা এই গত 16 বছরের গুম, খুন, হত্যা, গণহত্যার সাথে জড়িত ছিল। আমরা তো কোরআন শপথ নেওয়া, আমরা আমাদের ট্রেনিং এর সময় তো কোরআন শপথ নেওয়া যে আমরা দেশের সাথে থাকবো, দেশের মানুষের সাথে থাকবো। তো আমরা সমালোচনা করি সেই সব অফিসারদের যারা তাদের শপথ ভঙ্গ করে শুধুমাত্র 2টা প্রমোশন অথবা কিছু ক্ষমতা অথবা অর্থ, এর কারণে কোনো একটা স্বৈরাচার সরকারকে দীর্ঘমেয়াদী চিরকাল রাখার জন্য গুম, খুন, হত্যা, গণহত্যা এগুলো করেছে, অথবা আদেশ দিয়েছে, অথবা সাপোর্ট করেছে। এবং আমি বিশ্বাস করি এই কাজগুলো যারা করেছে তারা সেনাবাহিনী থেকে অটোমেটিক্যালি খারিজ হয়ে গেছে, সেনাবাহিনীর সদস্য আর তারা নাই। এইসব কাজগুলো করার পরে সেনাবাহিনীর সদস্য থাকা যায় না, সেটা নিয়মে থাকুক বা না থাকুক। আমরা তাদের সমালোচনা করি এবং আমরা তাদের বিচার চাই। এখন যে কথাটা আপনি এতক্ষণ বললেন যে সেনাবাহিনী কি তার আগের জায়গাতে আছে নাকি অনেকখানি দূরে চলে গেছে, তো এই বিষয়টাই আমি একটু বিস্তারিত বলতে চাই। এবং এই কারণেই আমরা মনে মনে বিশ্বাস করি যে আমার প্রিয় সেনাবাহিনী অথবা আমাদের প্রিয় সেনাবাহিনী তার সেই গৌরবের জায়গা থেকে গত 15 বছরে বেশ অনেকখানি দূরে চলে গেছে, এবং যে কারণে সেনাবাহিনীর একটা বড় ধরনের সংস্কার প্রয়োজন। কেন সংস্কার প্রয়োজন? আমি আশা করব এর ভিতরেই ইলিয়াস ভাই আপনার অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো প্রথমত, আমরা যদি আমাদের বাংলাদেশের জিওগ্রাফিক্যাল লোকেশন অথবা জিওপলিটিক্যাল অবস্থাটা চিন্তা করি, তাহলে দেখব যে বাংলাদেশ ভূ রাজনীতি বলি অথবা রিজিওনাল রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমাদের চারিদিকে অলমোস্ট চারিদিকে বঙ্গোপসাগর বাদ দিলে আমরা ইন্ডিয়ার চারিদিকে ইন্ডিয়া, এবং ইন্ডিয়ার সাথে আমাদের যে প্রেজেন্ট সম্পর্ক বিশেষ করে বিজেপি গভর্নমেন্টের সঙ্গে তাদের কথাবার্তাতেই আমরা টের পাই। এবং মুসলমানদের সম্বন্ধে তাদের যে আইডিয়া, যে ধারণা, এটা আমরা মিডিয়াতে দেখেছি যে রিসেন্ট যুদ্ধগুলোতে তারা ইসরায়েলকে সাপোর্ট করেছে। পশ্চিম বাংলার অনেক নেতা বলেছে যে বাংলাদেশকে তারা গাজার মতো করে দেখতে চায়। তো এগুলোর জন্য বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের টিকে থাকার জন্য একটা অত্যন্ত কার্যকরী এবং শক্তিশালী সেনাবাহিনী আমাদের দরকার। আচ্ছা, আমাদের সার্বভৌমত্বের কথাই যদি বলি, আমাদের সশস্ত্র বাহিনীর কথাই যদি বলি, আমরা তো যে ইন্ডিয়া পাকিস্তান যে রিসেন্ট যে যুদ্ধটা হয়ে গেল, এখানে পাকিস্তান এয়ারফোর্সের সাফল্য আমরা দেখেছি। আমাদের এয়ারফোর্সের কি অবস্থা, সেদিকে কি আমরা একটু তাকাবো? এখন সেকেন্ড পয়েন্ট, যেটা আমরা সেনাবাহিনীতে জানি, যে কোনো একটা সশস্ত্র বাহিনীর তার ডক্ট্রিন, তার ট্রেনিং, তার ইকুইপমেন্ট, তার আর্মামেন্ট, তার মোটিভেশন, মাইন্ড সেট আপ, সবকিছু এটা শত্রুকে চিন্তা করে, শত্রু দেশকে সামনে রেখে এগুলো সেট করা হয়। অথচ গত 15 বছর ধরে তো আমাদেরকে শেখানো হয়েছে যে ভারত আমাদের অকৃত্রিম বন্ধু, তাদের সঙ্গে মানে তাদের সাথে আমাদের কোনোদিন যুদ্ধ হবে না, এরকম একটা অবস্থা। এবং সেভাবেই তো আমরা আমাদের সশস্ত্র বাহিনীটাকে সাজিয়েছি। তো তার মানে আমাদের সশস্ত্র বাহিনীর তো একটা বড় ধরনের পরিবর্তন দরকার। এরপরে যদি আমরা বলি যে এই যে আমি শুধু একটা মাইন্ডসেটের একটা উদাহরণ দিই, যে মাইন্ডসেটটা আমাদের কত পরিবর্তন হয়েছে। 2001 সালে যে নির্বাচনটা হয়েছিল, সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, নির্বাচনের পরে বিএনপি আসলো। 2018 সালে যে নির্বাচনটা হয়েছিল, এই দুইটা নির্বাচনে যদি আপনারা দেখেন, 2001 সালে সেনাপ্রধান ছিল জেনারেল হারুন, এখন মনে হয় জেলে আছেন, ডেস্টিনি কেস। এবং তখনও আর্মিটা মোটামুটি নির্বাচনের জন্য যথেষ্ট আওয়ামী রূপে জেনারেল হারুন সাজিয়ে রেখেছিলেন, কারণ তখন প্রচুর জেআরবির ব্রিগেডিয়ার ছিল চাকরিতে, প্রচুর। তো তখন কমান্ডে যারা ছিলেন, বড় বড় কমান্ডে যারা ছিলেন, তারা মনে মনে চেয়েছিলেন যে আর্মি আওয়ামী লীগের পক্ষে কাজ করুক। কিন্তু 2001-এর ইলেকশন বাংলাদেশের ইতিহাসের ওয়ান অফ দি ইলেকশন, বেস্ট ইলেকশন, যে ইলেকশনে আমিও ছিলাম। সেখানে আমাদের সিনিয়র লটের অনেকে, সেনাপ্রধান সহ, তাদের ইনডাইরেক্ট চাওয়ার পরেও সেনাবাহিনীর কোনো সেনা সদস্য সেটাতে কর্ণপাত করে নাই। তারা তাদের সাহস, তাদের বিবেক এবং তাদের শিক্ষা পুরাটা কাজে লাগিয়ে ও ইলেকশন ডিউটি করেছে। আর 2018-তে সেনাপ্রধান ছিলেন জেনারেল আজিজ, এবং আজিজের নেতৃত্বে আমরা কি ইলেকশন দেখলাম। এখানে আমার পয়েন্টটা হলো, সেনাবাহিনীর এই যে পরিবর্তনটা হয়েছে, কারণ 2001-এর যে ইলেকশন, সেখানে সেনাপ্রধান ইচ্ছা করলেও এই কাজগুলো করতে পারতেন না, জুনিয়ররা করতো না। অথচ এই সেম জিনিস 2018-তে সম্ভব হয়েছে, কারণ আমাদের মাইন্ডসেট অথবা ওই পুরনো সেনাবাহিনী থেকে আমরা যথেষ্ট দূরে চলে এসেছি। এটা আমাদেরকে স্বীকার করতে হবে, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। আমি যদি অন্যভাবে আরেকটা উদাহরণ দিই, কর্নেল হাসিন একজন বীর প্রতীক, আমাদের গর্ব। স্যারকে অফিস চলাকালীন সময়ে মাথায় পিস্তল ঠেকিয়ে জেনারেল হামিদ, তখন লেফটেন্যান্ট কর্নেল ছিলেন ডিজিএফআই এ, অফিস থেকে গুম করে নিয়ে যাওয়া হয় সবার সামনে। এই ঘটনা 2001, 95, 95, 96, 97 এরকম সময়ে সম্ভব হতো না। ওই সময়ে সম্ভব হতো না যে সবার সামনে একজন বীর প্রতীককে, এরকম একজন অফিসারকে অফিস থেকে নিয়ে যে গুম করে ফেলা হচ্ছে, এটা তখন সম্ভব হতো না। এটা এখন সম্ভব হয়েছে। কেন? কারণ আমরা আসলে আমাদের কক্ষপথ থেকে অনেকখানি দূরে চলে গেছি। তারপরে এই হাসিন স্যারকে যখন গুম করা হলো, সারা আর্মি তো জানতো যে একজন বীর প্রতীককে গুম করা হয়েছে, কেউ তো সেটা উদ্ধারের চেষ্টা করে নাই, সেনাপ্রধান করে নাই, যারা কমান্ডে ছিলেন তারা করেন নাই তো। কেন করেন নাই? তার মানে আমরা তো আমাদের তো অনেক পরিবর্তন হয়েছে, এগুলো তো স্বীকার করতে হবে। এবং স্বীকার যদি আমরা না করি, তাহলে আমরা সামনে যাব কিভাবে? এর পরে যদি আমি বলি,
এই যে যারা গুম খুন হত্যা গণহত্যা করেছে, আমি যদি তাদের বাইরে বেরোলে সারা দেশের সব লোকজন তো বলে যে এই লোকগুলো এখনো সেনাবাহিনীতে কেন আছে। এখন তো এই সোশ্যাল মিডিয়ার যুগে এটা তো আর অচেনা নাই, এটা তো সবাই জানে এই লোকগুলো এখনো সেনাবাহিনীতে কেন আছে। ভাবমূর্তি অনেকে বলার চেষ্টা করে, সেনাবাহিনী আমাদেরকে বলে যে আমরা ভাবমূর্তি ক্ষুণ্ণ করছি। ভাবমূর্তির বিষয়ে আমি হাইপোথেটিক্যালি একটা জিনিস বলি, সে একটা প্রতিষ্ঠানে দুজন ক্রিমিনাল আছে, সারা দেশের লোক জানে, তার মানে ওই প্রতিষ্ঠানে ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ভাবমূর্তি রক্ষার উপায়টা কি? উপায় একটাই, ওই দুইজন অপরাধী ক্রিমিনালকে ন্যায় বিচার করে প্রতিষ্ঠান থেকে বের করে দিতে হবে, তাহলেই তো ভাবমূর্তি রক্ষা হবে, অন্য কোনোভাবে ভাবমূর্তি রক্ষা হবে না। এখন আর একটা খুব উদাহরণ যে উদাহরণটা দিতে আমার খুব কষ্ট হয়। আচ্ছা, গত 15 বছরে আমাদের সেনা প্রধানগুলা দেখেন না, সেই মইনু মনে হয় আমার জানা মতে বাংলাদেশের সব থেকে বড় ঘৃণিত মানুষ। মইনুর পরে জেনারেল মুবিনের সময় সব থেকে বেশি অফিসার বরখাস্ত হয়েছে। এই তাপস হত্যার যে ভুয়া কেসে 5 জন অফিসারকে টর্চার করা হয়েছে 1 বছরের মতো, তারপরে তাদেরকে জেল দেওয়া হয়েছে। খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে উচ্ছেদ করা হয়েছে তার সময়। হ্যাঁ, তো এই যে তার সময় হয়েছে, এবং এই ম্যাডাম খালেদা জিয়াকে যে উচ্ছেদ করা হয়েছে, এই বিষয়ে আমার একটা এখনো কষ্ট আছে যে এই বিষয়ে এই নতুন 5ই আগস্টের পরে এখনো কোনো মামলা হয় নাই, এটা নিয়ে এখনো কোনো তদন্ত হচ্ছে না, এখনো এটার সাথে কারা জড়িত সে বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে না। তো এই যে যেটা বলছিলাম যে আমাদের সেনাপ্রধানগুলা কোথায়? এই যে সেনাপ্রধান তো আমাদের মাথার মুকুট, একটা সেনাবাহিনীর তাজ, এই তাজগুলো তো সব এখন লুকিয়ে আছেন, পালিয়ে আছেন সবাই। তার মানে ডেফিনেটলি বাহিনীতে একটা প্রবলেম হয়েছে। আচ্ছা, আমাদের গত 15 বছরের ডিজিএফআই গুলো সব কোথায়? কেউ কি দেশে আছেন? কেউ তো দেশে নাই, সবাই তো পালিয়ে গেলেন কেন? আচ্ছা, শুধু ডিজিএফআই বলছি কেন, গত ডিজিএনএসআই গুলা কোথায়? গত 15 বছরের বিজেপি গুলা কোথায়? তো তার মানে এই যে কমান্ড চ্যানেলের সবাই এই প্রবলেম, কোথাও তো একটা বড় গলদ আছে। আমাদের হয় প্রমোশন সিস্টেমে আছে, অথবা আমাদের ওভারঅল সিস্টেমে আছে। এই জিনিসগুলোকে তো অ্যাড্রেস করতে হবে, এই জিনিসগুলোকে তো অস্বীকার করার কি কোনো উপায় আছে? আরেকটা জিনিস যদি আমি অন্যভাবে বলি, দেখেন, এটা মন্টগোমারির কথা যে লিডারশিপ তুমি জাজ করবা কিভাবে? তো লিডারশিপ যুদ্ধের সময় তো বোঝা যায় যুদ্ধক্ষেত্রে লিডার কেমন। পিস টাইমে মানে শান্তিকালীন সময়ে লিডারশিপ প্রুফ করার জায়গা শুধুমাত্র একটাই, যে একটা লিডার তার লিডারশিপ প্রুফ করবে তার আন্ডার কমান্ডের উপরে অবিচার হচ্ছে কিনা সেইটা সে কিভাবে প্রোটেস্ট করে। এইটাই হলো পিস টাইমে একটা লিডারশিপ প্রমাণের মাপকাঠি। আমরা গত 15 বছরে যত অফিসার সৈনিক যাদেরকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে, জেল জুলুমের শিকার হতে হয়েছে, অত্যাচারের শিকার হতে হয়েছে, আমরা তো কাউকে প্রতিবাদ করতে দেখলাম না। আমরা তো একটা ব্রিগেডিয়ার এন্ড অ্যাবাভ, একটা মেজর জেনারেলকে তো এই গত 15 বছরে পদত্যাগ করতে দেখলাম না। অথচ আত্মসম্মান, আত্মমর্যাদা, ডিগনিটি, এগুলো তো আমাদের ইউনিফর্মের একটা অংশ। এই জিনিসগুলো গেল কোথায়? এখন আরেকটা কথা যদি বলি, এই যে ইন্ডিয়ার সাথে যে পাকিস্তানের যে যুদ্ধটা হলো, অথবা ইরানের সাথে যে ইসরায়েলের যে যুদ্ধটা হলো, সেখানে তো আমরা দুইটা জিনিস খুব হাড়ে হাড়ে শিখলাম। পাকিস্তানের ইকোনমিক অবস্থা তো আমাদের থেকে অনেক দুর্বল। এত কিছুর পরেও তাদের একটা অত্যন্ত শক্তিশালী এবং প্রফেশনাল সশস্ত্র বাহিনী আছে, যে কারণে তারা বিদেশি আগ্রাসন থেকে তাদের দেশকে সেভ করতে পারে। আমাদের কি অবস্থা তাহলে? ইরান ইসরায়েলের যুদ্ধে আমরা কি দেখলাম যে বিদেশি অনুগত চরেরা কিভাবে দেশের সর্বনাশ করতে পারে। তো এই বিদেশি অনুগতরা তো আমার সশস্ত্র বাহিনীতেও আছে। তো আমরা কি শিক্ষা নিব না? আমি আবারও বলছি যে আমরা সশস্ত্র বাহিনীকে অনেক ভালোবাসি, এবং এই একটা অত্যন্ত শক্তিশালী এবং কার্যকরী আমরা সশস্ত্র বাহিনী চাই। এখন সশস্ত্র বাহিনীর বিষয়ে
কিছু ফ্যাক্ট আছে যেটা সাধারণ জনগণ কিভাবে সশস্ত্র বাহিনীর অথবা সাধারণ জনগণের সশস্ত্র বাহিনী বিষয়ে তাদের মাইন্ডসেটটা কেমন। তারা সশস্ত্র বাহিনীকে নিজেদের বাহিনী মনে করে, গণমানুষের বাহিনী মনে করে। তারা কখনো মনে করে না যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী এটা উত্তর কোরিয়ার সশস্ত্র বাহিনী অথবা মিশরের সশস্ত্র বাহিনী। এটা মনে করে যে না, বাংলাদেশের সশস্ত্র বাহিনী একটা দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী, এটা তাদের আস্থা বিশ্বাসের শেষ স্থল এবং এটা গণমানুষের সশস্ত্র বাহিনী। বর্তমানে তাদের একটা মাইন্ডসেট আছে যে বাংলাদেশের বর্তমান সশস্ত্র বাহিনীর উপরে ভারতের একটা প্রভাব আছে, আওয়ামী লীগের একটা প্রভাব আছে। এটা বাইরের লোকজনের সাথে কথা বললে টের পাওয়া যায়। ভারত আমাদের সশস্ত্র বাহিনীকে কিভাবে রাখতে চায়, দেখতে চায়, সেটা তো মুক্তিযুদ্ধের সময় তাজউদ্দিন আহমেদের যে চুক্তি হয়েছিল 7 দফা চুক্তি, সেখানেই পরিষ্কার বলা আছে যে তারা আমাদের সশস্ত্র বাহিনীকে অথবা বাংলাদেশকে কিভাবে করদরাজ্য করে রাখতে চায়। এ ব্যাপারে তো সন্দেহের অবকাশ নাই। আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ এখন বর্তমানে 2025 সালে এরা কিন্তু মনে করে যে সশস্ত্র বাহিনী গণমানুষের বাহিনী এবং এরা কোনোভাবেই সমালোচনার ঊর্ধ্বে নয়। এরা ভালো কাজের জন্য যেমন প্রশংসা পাবে, একইভাবে কোনো অপরাধ করলে কিংবা এদের কোনো ফেইলিওর সেটারও সমালোচনা হবে। এখন আরেকটা বিষয় যেটা বলতে চাই যে এখন যেটা আমার পার্সোনাল অ্যাসেসমেন্ট, যে দেখেন এই 5ই আগস্টের পরে তো পুরা বাংলাদেশের মানুষ তো ফুল দিয়ে আমাদের সশস্ত্র বাহিনীকে অভিবাদন জানিয়েছিল, ওয়েলকাম জানিয়েছিল, বন্ধুত্বের হাত বাড়িয়েছিল, মানে মাথার উপরে রেখেছিল। বাট আস্তে আস্তে আমরা কি একটু দূরে সরে যাইনি? আমরা বেশ দূরে সরে গেছি। এই দূরে সরার কারণগুলা কি? আমার বিচারে এই দূরে সরার 7টা কারণ আছে। তো একটা কারণ হলো যে 5ই আগস্টের পরে এই যে 626 জনকে আমাদের ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া হয়েছিল, তার ভিতরে যেটা মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকায় যে এটার বিষয়ে ডিটেলস বলেছিলেন যে তার বিষয়ে বেশ কিছু সন্ত্রাসীও ছিল যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এবং তাদের সবাইকে পার করে দেওয়া হলো। 2 নম্বর কারণটা হলো যে কারণে সাধারণ মানুষের সাথে আমার বিশ্বাস আমার সশস্ত্র বাহিনীর একটু গ্যাপ হয়ে গেছে, যেটা হলো যে এই যে গুম খুন হত্যা গণহত্যা এদের সাথে জড়িতদেরকে তারা মনে করে আমার সশস্ত্র বাহিনী এদেরকে এখনো প্রোটেকশন দিয়ে রেখেছে এবং এদেরকে বিচারের মুখোমুখি হতে দিচ্ছে না। আমি জানি আমার সশস্ত্র বাহিনীর অনেকের একটা মাইন্ডসেট আছে যে তারা হয়তো মনে করছে যে না, এরা সশস্ত্র বাহিনীর এদেরকে তো ক্ষমা করে দেওয়া যায় কিংবা এরা তো আমাদেরই একটা অংশ। তবে এদের ক্ষেত্রে আমার যেটা দৃঢ়ই যে মানুষ খুনের সাথে যারা জড়িত তাদেরকে ক্ষমা করা, তাদেরকে প্রোটেকশন দেওয়া, তাদেরকে বিচারের মুখোমুখি না করার অধিকার কাউকে দেওয়া হয় নাই। এটা আমাদের ধর্ম দেয় নাই, এটা আমাদের বিবেক দেয় নাই, আমাদের আইন দেয় নাই, এটা কোনো কিছুই নাই। সাধারণ মানুষের ভিতরে একটা ধারণা আছে যে আমাদের সশস্ত্র বাহিনীর সাথে আওয়ামী লীগের একটা যোগাযোগ আছে এবং ভারতের একটা যোগাযোগ আছে এবং তাদের একটা ইনফ্লুয়েন্স আছে। এটা তাদের একটা পারসেপশন আছে। এটা তো আরেকটা পাবলিক পারসেপশন আছে যে এই মুহূর্তে এই 5ই আগস্টের পরে যে এই মুহূর্তে যে সরকারটা চলছে এখানে গোয়েন্দা সংস্থাগুলো আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টকে সঠিকভাবে সহায়তা করছে না। এটা একটা পাবলিক পারসেপশন আছে, যেহেতু আমরা অবসরপ্রাপ্ত মানুষ, আমরা সাধারণ মানুষের সাথে মিশি। বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে এই ফুল স্টপের বিষয়টা, এই বিষয়টা সাধারণ মানুষের বিষয়ে বা সাধারণ মানুষের মনে একটা বড় ধরনের নেগেটিভ দাগ কেটেছে। এ বিষয়ে আমার এক্সপ্লেন করার দরকার নাই, আপনারা সোশ্যাল মিডিয়াতে কিংবা ইউটিউবে এই পাবলিক রিমার্ক গুলো দেখলেই টের পাওয়া যাবে। এবং আরেকটা পাবলিক পারসেপশন আছে এবং এটার সাথে আমিও একমত, আমার মতো অনেকেই একমত, যে আমাদের সেনা প্রধানের আশেপাশে বেশ কিছু দুষ্ট অফিসার, দুষ্ট লোক আছে যারা স্যারকে ভালো বুদ্ধি দিচ্ছেন না, স্যারকে সঠিক তথ্য দিচ্ছেন না, যে কারণে একটা গ্যাপ হয়ে যাচ্ছে। তো এখন আমার বিচারে
এগুলো থেকে বের হওয়ার পথ কি? আমাদের সেনাপ্রধান অথবা সশস্ত্র বাহিনীতে এই যে মানুষের সাধারণ মানুষের সাথে যে একটু গ্যাপ হয়ে গেছে, যেটা আমার ধারণা, তো এইটা থেকে বের হওয়ার পথ কি? আমার বিচারে 5টা কাজ করলে এটা থেকে বের হওয়া যাবে। বাংলাদেশের মানুষের মন অনেক বড় এবং আমাদের অস্তিত্বের জন্য, সার্বভৌমত্বের জন্য সশস্ত্র বাহিনী দরকার, সশস্ত্র বাহিনী দরকার, এটা নিয়ে কোনো ডাউট নাই। প্রথম এটাই হলো যে এই যে গুম, খুন, হত্যা, গণহত্যার সাথে জড়িত যারাই আছে তাদেরকে আমার সশস্ত্র বাহিনী যেন ন্যায় বিচারের মুখোমুখি করে দেয়, তাদেরকে কোনোভাবেই যেন প্রোটেকশন না দেয়, সেনানিবাসে না রাখে। এটা অনেকে বলবেন যে আচ্ছা এই সংখ্যা যদি অনেক হয় তাহলে তো সেই কম্বল কি লোম বাঁচতে কম্বল উজাড় হয়ে যাবে। আমি একমত না। মানুষের আমার সেনাবাহিনী কোনো খুনিকে আশ্রয় দিবে, খুনির পক্ষে দাঁড়াবে, এটা আমি চাই না। ক্ষমা এবং অবিচার এই দুইটা কিন্তু একসাথে, এই শব্দ দুটো একসাথে থাকে। আপনি কাউকে এমন কাউকে ক্ষমা করতে পারেন না যে ক্ষমার ফলে অন্য অনেক মানুষের উপরে অনেক বড় অবিচার হয়ে যায়, এটা আপনি কখনো করতে পারেন না। একই সাথে আমাদের দেশের সাধারণ মানুষ মনে করে যে সশস্ত্র বাহিনী থাকবে, অ্যাবসলিউটলি নির্দলীয় থাকবে, নিরপেক্ষ থাকবে, কোনো দলের পক্ষে কাজ করবে না এবং কোনো প্রকার রাজনীতিতে নাক গলাবে না। তো আমিও আশা করব আমার সশস্ত্র বাহিনী অ্যাবসলিউটলি নির্দলীয় থাকবে, কোনো দলের পক্ষে কাজ করবে না, আমার কোনো রাজনীতিতে নাক গলাবে না এবং আওয়ামী লীগকে যেমনটি দেখে এসেছেন পুনর্বাসনের কোনো চেষ্টা করবে না। 2009 সালের আগে আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো চেষ্টা করবে না। এটা রিফাইন্ড আকারে হোক, ছোট আকারে হোক, বড় আকারে হোক, কোনো আকারে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে না। আমার আরো যে 2টা কাজ করতে হবে সেটা হলো যে, এটা আমরা সবাই জানি, আমরা বিশ্বাস করি যে এই যে ডিজিএফআই, এনএসআই, র্যাব, বিজিবি, এনটিএমসি এগুলো সশস্ত্র বাহিনীর প্রতিষ্ঠান না। তো এগুলো অ্যাবসলিউটলি সশস্ত্র বাহিনীর প্রতিষ্ঠান না। তো এইসব প্রতিষ্ঠানে যেসব অফিসারদের অপরাধ এবং দুর্নীতি আছে, এগুলো ওই সব অফিসারদের ব্যক্তিগত অপরাধ। এসব দায় দায়িত্ব যেন এই প্রতিষ্ঠানগুলোর দায় দায়িত্ব যেন আমার সশস্ত্র বাহিনী না নেয়। এবং সশস্ত্র বাহিনীর করণীয় কি, এইসব প্রতিষ্ঠানের থেকে যেসব অফিসাররা দুর্নীতি করেছে, আপনাদের সশস্ত্র বাহিনীর এই লোকজন ওইখানে গিয়ে যে চুরি করে আসে, তাহলে ওইটা সশস্ত্র বাহিনী এই দায় নিবে না? আমি এই কথাটাই বলছি যে সশস্ত্র বাহিনী অপারেশন ডাল ভাতের টাকা মেরে দিয়ে আসে বিডিআর সৈনিকদের, এই দায় কে নিবে? এই সেনাবাহিনী নিবে না এটা? আমি এটাই বলছি ইলিয়াস ভাই, যে ওই প্রতিষ্ঠানগুলার কোনো, যেমন ডিজিএফআই, র্যাব, বিজিবি, ওই প্রতিষ্ঠানের দায় দায়িত্ব সশস্ত্র বাহিনী নিবে না। এবং সশস্ত্র বাহিনী কোনটা নিবে? এই প্রতিষ্ঠানে যে সকল অফিসার যে অপরাধ করেছে সেই সকল চিহ্নিত অপরাধীদেরকে সশস্ত্র বাহিনীতে ফিরে, আলটিমেটলি তো সবাই সশস্ত্র বাহিনীতে ফেরত আসে, তাদেরকে বিচারের মুখোমুখি করবে, তাদেরকে ন্যায় বিচার করবে, বিচারের মুখোমুখি করবে এবং প্রয়োজন হলে সশস্ত্র বাহিনী থেকে বের করে দিবে। মানে তাদের মানে ওই প্রতিষ্ঠানের কোনো দায় দায়িত্ব সশস্ত্র বাহিনী নিবে না। একই সাথে সশস্ত্র বাহিনীর তাদের বিচার করবে। এবং সশস্ত্র বাহিনী যদি বলে যে না আমরা তো ওটা তো অন্য প্রতিষ্ঠানে ছিল, আমরা তো জানি না, আমার এটা মনে হয় না। কারণ সশস্ত্র বাহিনীর প্রথমত তাদের নিজস্ব ইন্টেলিজেন্স আছে, আর দ্বিতীয়ত বাংলাদেশ ছোট দেশ, এখানে সবাই সবকিছু জানে। এবং একই সাথে কেউ কোথাও অপরাধ করলে সশস্ত্র বাহিনীর তারও একটা নিজস্ব একটা ইনকোয়ারি হওয়ার কথা। তো ঠিক আছে স্যার, আমরা এই হলো আমার শেষ করি তাহলে। আমরা এই কর্নেল জাকারিয়া ভাই, আপনি শেষ করতে পারেন না, আপনার ইয়েটা একটু শেষ করেন, আপনি যেটা বলছিলেন। জি, থ্যাংক ইউ। আমার একটা ডিসরাপশন ছিল, এই জন্য আমি আর শেষ করতে পারিনি। আমি যেটা আলটিমেটলি বলতে চেয়েছিলাম যে আসলে আমাদের সশস্ত্র বাহিনীর এখনো প্রফেশনালিজম, ডিসিপ্লিন, অন্যান্য অপরাধের শাস্তি সব বেশ, মানে আমরা যদি বলি যে না অনেক 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 হয়েছে, কিন্তু সেটা নয় কিন্তু আমাদের সশস্ত্র বাহিনী এখনো অত্যন্ত প্রফেশনাল এবং কিছু ব্যক্তি, মানে তাদের সংখ্যা খুবই নগণ্য, যারা এই অপকর্মগুলো করেছে, যারা খুনের সাথে জড়িত ছিল, র্যাবে যে, তারপরে ডিজিএফআই ডিজি হিসেবে অথবা অন্য লেভেলে থেকে
তারপরে এনএসআইতে যে মানে বিভিন্ন বিজেপিতে যে, তো তাদেরকে যদি এরকম আইনের আওতায় আনা যায় এবং তাদেরকে যদি শাস্তির কাঠগড়ায় মানে বিচার কাঠগড়ায় দাঁড় করানো যায়, তাহলে কিন্তু ভবিষ্যতে এরকম অফিসাররা যারা ডেপুটেশনে যাবে তারাও কিন্তু খুব এক বড় ধরনের তাদের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করবে। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে দেখেন ব্রিগেডিয়ার হাসান নাসিরকে পিএনজি করা হলো। ব্রিগেডিয়ার হাসান নাসির যে জুলাই আগস্টে বিপ্লবের একজন মানে সামনের দিকে যে নেতৃত্ব দিয়েছেন তিনি। এখন ব্রিগেডিয়ার হাসান নাসির ফেসিস্ট হাসিনার সময় বিজিবির হত্যাযজ্ঞের পরে যে একটা কমিটি করা হয়, সেই কমিটিতে যে রিপোর্ট তৈরি করা হয়, সেই রিপোর্টে সে নোট অফ ডিসেন্ট দিয়েছেন। এখন এই ব্রিগেডিয়ার হাসান নাসিরকে আপনি যখন পিএনজি করেন, তখন আমি বাহিরের অবস্থাটা বা রিটায়ার্ড অফিসারদের কমিটির কথা বাদ দিলাম, সার্ভিং এ যারা আছে যেসব অফিসার সৈনিক, তাদের কাছে কি মেসেজটা আপনি দিচ্ছেন? আপনি কি তাদেরকে এই মেসেজ দিচ্ছেন না যে তোমাদের আগের সেই ভারতীয় দাস হয়ে থাকতে হবে? সেই ভারতীয় ন্যারেটিভটা এখন আপনি এক্সারসাইজ করছেন, মানে অফিসারদেরকে ভয় দেখাচ্ছেন যে দেশপ্রেমিক হওয়া যাবে না, তারপরে নীতিবান হওয়া যাবে না, অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করতে হবে, এই মেসেজটা আমি তো মনে করি এই মেসেজটা দেওয়া হচ্ছে সার্ভিং। কাজে এই ব্যাপারে আমি মনে করি আমাদের সব লেভেলে আমাদের বিবেক যেন কাজ করে, আমরা যেন বুঝতে পারি, আমরা যেন দুই নৌকায় পা দিয়ে না চলি। সবচাইতে বড় হচ্ছে যে আইদার আপনি এন্টি ফেসিস্ট অর ফেসিস্ট, এর মাঝামাঝি কোনো অবস্থান আমি মনে করি না যে অন্তত দায়িত্বশীল অবস্থান থেকে কারণ এটা হওয়া উচিত। এই উইজডম, এই রেসপন্সিবিলিটি সবার মধ্যে গ্রো হোক, সবাই দায়িত্ববান হই, এইটাই আমি কামনা করছি। এবং আমি বলছি যে আমাদের যে সেই এখন আর সেই পরিবেশ নাই। 2009 পরে যে ফেসিস্ট সরকার ছিল, সেই যে আবহাওয়াটা ছিল, যে এনভায়রনমেন্টটা ছিল, সেই এনভায়রনমেন্ট তো নাই এখন। কেন আমরা সেই আমাদের যেহেতু কালিমা রয়েছে, আমাদের কিছু ব্যক্তির কারণে, কিছু ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য, পদ পাওয়ার জন্য, র্যাঙ্ক পাওয়ার জন্য, টাকা পয়সা মানে দিকে যারা লোভী ছিল, এই কয়েকজন গুটি কয়েকের জন্য কেন আমরা এই বাহিনীকে আমরা পরিচ্ছন্ন করব না? এই জন্য আমি সবসময় বলি যে আমাদের বাহিনীকে ক্লিন করতে হবে। আমাদের এই বাহিনী একটা বাহিনী যেটা ফেসিস্ট সরকার ডিস্ট্রয় করতে পারেনি। 15 বছরে শেখ হাসিনা কিন্তু সমস্ত প্রতিষ্ঠানগুলোকে কিন্তু ধ্বংস করে দিয়েছে, শুধুমাত্র সেনাবাহিনীকে ছাড়া। এবং তার প্রমাণ আপনারা দেখেছেন, 5ই আগস্টের সেনাবাহিনী কিন্তু জনগণের পক্ষে ছিল। এবং এই সেনাবাহিনী 71 থেকে আমি বলবো সমস্ত ক্রাইসিসে, জাতীয় ক্রাইসিসে সবসময় কিন্তু জনগণের পাশে ছিল। আপনি একটা উদাহরণ দিতে পারবেন না যে জনগণের বিরুদ্ধে সেনাবাহিনী চলে গেছে, এবং ভবিষ্যতে থাকবে এই সেনাবাহিনী। এই সেনাবাহিনীকে কেউ যত চেষ্টা করা হোক, যতই ইন্ডিয়ান হেজিমনি থাকুক না কেন, এই সেনাবাহিনীকে সেটা করা সহজ হবে না। কাজে আমরা কিন্তু ওইটার পক্ষে যে ব্যক্তির দায়, যেটা জেনারেল শাহিন বলেছেন, যে ব্যক্তির দায় যেন প্রতিষ্ঠান না নেয় এবং ব্যক্তিকে যেন বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়, তাহলে ভবিষ্যতে আর কেউ এই অফিসাররা ডেপুটেশনে যেয়ে তারা এরকম কাজ করবে না। এবং একটা ব্যাপারে আপনার সাথে আমি দ্বিমত পোষণ করি ইলিয়াস ভাই, আপনি যেটা বললেন যে ডাল ভাত কর্মসূচিতে যে চুরির ব্যাপারটা বলেছেন, এটা কিন্তু আমি খুবই ইনসিগনিফিকেন্ট ছিল। সেটা কিন্তু আপনার ওই ন্যারেটিভ তৈরি করা হয়েছে, ওই বিডিআর হত্যাযজ্ঞটা পরিচালনা করার জন্য ওই ন্যারেটিভটা তৈরি করা হয়েছিল সেই সময়। সেটা কিন্তু একদম স্পষ্ট যে কারণ আমরা তো ইউএন মিশনে কাজ করেছি, আমরা বিজিবিতে কাজ করেছি, আমরা ভিজিএফ ডিউটি করেছি বিভিন্ন সময়, ইউনাইটেড সিভিল পরে আমরা কাজ করেছি। তো আমরা দেখেছি যে আমাদের সৈনিকদের সাথে আমাদের বন্ডেজ, আমাদের কোনো সৈনিকের কোনো অধিকারকে আমরা কিন্তু কখনো ক্ষুণ্ণ করি না। এই সিস্টেমটা নাই সেনাবাহিনীতে, নাই যে সৈনিকের কোনো, যেসব সৈনিক বলে যে পলিটিক্যাল, আমি বলবো যে সেনাবাহিনীতে পলিটিক্যাল কারণে অফিসাররা কিন্তু চাকরিচ্যুত হয়েছে, অফিসাররা কিন্তু নির্যাতিত হয়েছে, কিন্তু সৈনিকরা কিন্তু নির্যাতিত হয়নি কখনো পলিটিক্যাল কারণে। সৈনিকদের কিন্তু তাদের অন্যায় কাজের অন্যায়ের জন্য
যে ইল ডিসিপ্লিন কাজ করার জন্য কিন্তু তাদেরকে শাস্তি হিসাবে কেউ বরখাস্ত হয়েছে, কেউ অন্যান্য শাস্তি পেয়েছে। হ্যাঁ, এটা হতে পারে যে একই অন্যায় করে একজনে পার পেয়েছে, চাকরি হারিয়েছে, একজনে চাকরি হারায়নি। আপনি ওখানে বলতে পারেন, এটা তো আমরা তো হিউম্যান বিং। হয়তো এক কমান্ডিং অফিসার যে শাস্তি মনে করেছে একটা সৈনিকের জন্য, অন্য কমান্ডিং অফিসার মনে করছে না তাকে হাইয়েস্ট ডোজ দেওয়া দরকার। কাজে এই হিউম্যান এরর উপরে তো আমরা নাই, কাজে এটা ক্লিয়ার থাকা উচিত। স্যার 111-এ চাঁদাবাজি করলো কারা স্যার? এই যে বিভিন্ন কোম্পানির বড় বড় কোম্পানির মালিকদেরকে ধরে নিয়ে নিয়ে 10 কোটি 100 কোটি 150 কোটি এই যে নিত, এটা কারা নিত? যে এটা কিন্তু এটা আবার ওই ব্যক্তি, আপনি দেখবেন সেই সময় যদি 100 অফিসার যদি এই কাজে নিয়োজিত থাকে, আমি তো ব্যক্তির আপনি কথাই দেখবেন বললাম। তাদের আপনি যে পরিমাণ 600 কিন্তু কোটি টাকা ইনসিগনিফিকেন্ট। ডাল ভাতের টাকা 600 কোটি টাকা নিল। আপনি যদি আমরা আমাদের আজকের আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনারাও সেনাবাহিনীতে ছিলেন এবং আপনারাও কিন্তু এই সেনাবাহিনীকে এখনো ভালোবাসেন। আমরা নেগেটিভ বলতে চাই না, কিন্তু আপনার কোশ্চেনকে যদি আমি যদি নাকি কাউন্টার দিতে চাই, আপনি বলেছেন তারা কখনো দাঁড়ায়নি। 2018 সালের নির্বাচনের দিন এই সেনাবাহিনী যা করেছে, এই ধরনের নির্লজ্জ আমার মনে হয় আর কোনোদিন সেনাবাহিনী এই কাজ করে নাই। না সেনাবাহিনীকে আপনি বলবেন না, আপনি কিন্তু সেনাবাহিনীকে অ্যাড্রেস করবেন না এভাবে, কারণ সেনাবাহিনী অ্যাজ এ ইনস্টিটিউশন কিন্তু এটা করেনি। আপনি ব্যক্তি, সেনাবাহিনী চলে কিন্তু কমান্ডের উপরে। সেনা প্রধান যেটা বলবেন সেটা কিন্তু একদম লোয়েস্ট লেভেল পর্যন্ত সেটা কিন্তু এক্সিকিউট হয়। তো এটা হচ্ছে সাইকোলজি। এজন্য ব্যক্তি জেনারেল আজিজকে আপনি বলবেন, সেই সেনাপ্রধানকে যখন সরানো যায় না, সেই সেনাপ্রধানের কথাই যখন সবকিছু চলতেই থাকে, তাও একদিন দুদিন না, আজকে 1 বছরের কাছাকাছি হইতে গেল। 1 বছরের মাথায় এসে আপনি হাসান নাসেরের মতো, আমি তো 3.5 ঘন্টার সেই পুরো অডিও রেকর্ডটা শুনেছি, তিনি যে জিজ্ঞাসাবাদ করেছিলেন 2009 সালের বিডিআর হত্যাকাণ্ডের পরের দিন। সেখানে তিনি যে পরিমাণে মানে আক্রমণাত্মক ছিলেন হাসান নাসের, ওই এই মির্জা কি বলে ওর নাম, আজম, তারপর হচ্ছে গিয়ে কামরুল ইসলাম, আর হচ্ছে গিয়ে ওর নাম কি, ওই যে নানক, এই 3 জনকে জিজ্ঞাসাবাদের যে ক্যাসেটটা, আমি 3.5 ঘন্টা পুরো ক্যাসেটটা শুনেছি। সেখানে প্রতিটা একদম পয়েন্ট টু পয়েন্ট যে কোশ্চেন গুলো করা দরকার সেটা হাসান নাসের করেছেন। তাকে যখন দেশ স্বাধীন হবার 1 বছর পরেও ওয়াকার পিএনজি করার সাহস পায়, শক্তি পায়, সুযোগ পায়, সেই সেনাবাহিনী তো ভাই আমাদের নাই। তাইলে না, সেটাই দুঃখজনক ইলিয়াস ভাই, সেটাই বলছি, এটা অত্যন্ত দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত। এবং আমাদের কমিউনিটির মধ্যে আপনারা দিয়ে পাইকার ভাই আপনাকে দিয়ে শেষ করব। জি, মানে অ্যাকচুয়ালি ওরা দুইজন আপনার প্রশ্নের সাথে উত্তর কানেক্ট করতে পারছে। শেষ করে নিন, জাকারি ভাই শেষ হয়ে গেছে বলে, জাকারি ভাই শেষ করে দেন। জি, আমি শেষ করেছি, থ্যাংক ইউ। জি জি, ঠিক আছে। লেফটেন্যান্ট পাইকার ভাই আপনি এবার বলেন। জি, এখানে ব্যর্থতা 5ই আগস্টের পরে ব্যর্থতা সরকারের, এবং আমি বলবো হাসনাত সার্জিদের। রুলস অফ বিজনেস শিডিউল 4 মধ্যে ক্লজ 23, সেখানে বলা হচ্ছে ডিসমিসাল ফ্রম সার্ভিস আদার দেন ট্রাইব্যুনাল অর কোর্ট মার্শাল। আপনাকে বিচার না করে আপনাকে চাকরি থেকে বরখাস্ত করার জন্য কি করতে হবে, এটা রুলস অফ বিজনেস 1996 এর শিডিউল 4 ক্লজ 23 তে বলা আছে। এটা করার দায়িত্ব এই যে এতজন অফিসারের নামে ইউনাইটেড নেশনস থেকে রিপোর্ট দিছে তারা কিভাবে চাকরি করে। এবং আমিও বলতে শুনছি জেনারেল ওয়াকার সেনাপ্রধান, সে তো সেনাবাহিনীর প্রধান, সে তো আপনার ডিজিএফআই বলেন বা এনএসআই বা অন্যান্য প্রতিষ্ঠান তো সেনাবাহিনীর অঙ্গ না। এখন এদেরকে ধরে প্রতিরক্ষা সচিবের কাছে আমি বলবো যে কালকেই হাসনাত আব্দুল্লাহ সার্জিসদের যাওয়া উচিত, যে এই যে রিপোর্টের পরিপ্রেক্ষিতে আপনারা যতজন অফিসার আছে তাদের জন্য ফাইল রেডি করে আপনার প্রধান উপদেষ্টার কাছে নিয়ে যাবেন। হ্যাঁ আমি করে দিচ্ছি, পরে করবো, নো, অন দ্য স্পট করে এটা নিয়ে যেতে হবে। নিয়ে যে প্রধান উপদেষ্টার কাছ থেকে ওটা মেমো যাবে রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতিটা সাইন করলো কি করলো না ডাজ নট ম্যাটার, গেজেট উইল বি পাবলিশ। আপনার 96 এর জেনারেল যখন নাসিম যখন বিদ্রোহ করলেন তখন কি রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস কিভাবে থামিয়েছিলেন? আমি একটু ব্যাকগ্রাউন্ড বলি, খুব কুইক বলি। রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস অ্যাডভোকেট খান সাইফুর রহমানকে ডেকে পাঠান বঙ্গভবনে। অ্যাডভোকেট খান সাইফুর রহমানকে বাসা থেকে বঙ্গভবনে আইনি পরামর্শের জন্য আব্দুর রহমান বিশ্বাস, রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস খান সাইফুর রহমান স্যারকে জিজ্ঞেস করছে, এই অংশটুকু খান সাইফুর রহমান স্যারের মুখে শোনা। বলছে আমাকে বলছে আমি কি করবো, আমি বুঝতেছি না। আপনি কি করবেন? আপনি জাস্ট রেডিও টিভিতে ডিক্লারেশন দিয়ে দেন, হি ইজ ডিসমিসড।
আপনি গেজেট 10 ঘন্টা পরে করেন, 2 ঘন্টা পরে করেন, সাথে সাথে করেন, ডাজন্ট ম্যাটার। ওয়ান্স ইট ইজ পাবলিশড ইন দ্য মাস মিডিয়া, হি উইল নো মোর দেয়ার। তার আন্ডার কমান্ড কেউ তাকে স্যালুট করবে না বা তাকে তার কমান্ড মানবে না। এই কাজটাতে 5ই আগস্টের পরে করা হয় নাই, কারণ এই সাজেশন দেওয়ার কেউ ছিল না ভাই। ভেরি সিম্পল। আমি বলবো যে এখনো সময় আছে, এখনো জুলাই ডিক্লারেশনের আগে যারা ছাত্র যারা আন্দোলনকারী সোজা প্রতিরক্ষা মন্ত্রক যাবে, ঘেরাও দেবে, সচিবকে ধরবে, প্রিপেয়ার দ্য ফাইল স্যার এন্ড লেটস গো টুগেদার টু দ্য চিফ অ্যাডভাইজার্স অফিস, এন্ড সেখান থেকে আমরা ডিক্লারেশন হয়ে যাবে, গেজেট রাষ্ট্রপতির কাছে বলা হবে, রাষ্ট্রপতি সাইন করারও দরকার নেই। রাষ্ট্রপতি যে পাপেট, তার সামনে যে ফাইলটা যাবে সে সাইন করতে বাধ্য, সাইন না করলে অর্ডার এক্সিকিউটেড হয়ে যাবে। এই গ্যাপটা হয়ে গেছে ভাই। আপনিও মাঝে মধ্যে বলেন, আমিও শুনে, ওই পিনাকিও মাঝে মধ্যে বলে যে ওয়াকার এটা করতেছে না, জেনারেল ওয়াকার ওইটা করতেছে। নো, it is the duty of the Secretary of Defense. Legal and statutory matters depends on the Secretary of Defense, not on the service chiefs. একটা সার্ভিস চিফ মানে কি ভাই? যে পরিবেশ মন্ত্রণালয়ের আন্ডারে পরিবেশ অধিদপ্তর আছে, বন অধিদপ্তর আছে, মেলা অধিদপ্তর আছে। একটা সার্ভিস চিফ ইজ সিম্পলি একটা বিভাগের প্রধান। এখন আমাদের দেশে যারা আইন বুঝে না, তারা টক শোতে হরেক রকমের কথা বলতে থাকে। আমি অনেকের কথাবার্তা শুনি, তারা আইনের ভিতরে আতিপাতি করে ঢোকে না ভাই। আমাদের সার্ভিস রুলসে ক্লিয়ারলি বলা আছে, আপনার ডিসমিস করার অনেক তরিকা আছে। যে জাতিসংঘের রিপোর্ট ইজ গুড এনাফ, তাদের যে রেকর্ড আছে, রেপুটেশন আছে মার্কেটে, এগুলো বিবেচনায় নিয়ে তাকে ডিসমিস করতে পারে, টেম্পোরারি তাকে প্রত্যাহার করতে পারে, তাকে বিচারের অপেক্ষমান রেখে তাকে চাকরি থেকে আপনার এসএনআর সার্ভিস নো লঙ্গার রিকার্ড করে দিবে। এনিথিং ক্যান বি ডান। এটার জন্য ওই ওয়াকারের জেনারেল ওয়াকারের মুখের দিকে তাকায় থাকার কোনো প্রয়োজন নেই ব্রাদার। আপনি যদি আরো বিস্তারিত ল পয়েন্ট গুলো জানতে চান, আমি আপনাকে ল পয়েন্ট গুলো সাজিয়ে পাঠিয়ে দেবো ইলিয়াস ভাই। থ্যাংক ইউ। না, আপনি যা বলেছেন, খাতা কলমের কথা বলেছেন, সব ঠিক আছে, কিন্তু আমি বাস্তবতা বলি। আজকে যে পলককে আপনারা আদালতে দেখেছেন, এই পলক পালিয়ে যাচ্ছিল এবং ডিজিএফআই এর একজন কর্মকর্তার সাথে তার 2 কোটি টাকার একটা চুক্তি হয়েছিল। এই ধরনের চুক্তিতে আরো অনেক আওয়ামী লীগের লোকজন পালিয়ে গিয়েছে। আমরা 650 জনের কোনো খোঁজ এখন পর্যন্ত পাই নাই। পলকের ঘটনায় একজন পুলিশ কর্মকর্তা সেখানে ছিলেন এবং সেই পুলিশের সেই অফিসার এখন কোন একটা থানার ওসি হিসাবে দায়িত্ব পালন করছেন ডিএমপিতে। তাকে ডিজিএফআই এর লোকজন তুলে নিয়ে যাচ্ছিল। সে সাথে সাথে এই মেসেজ পাঠায়। মেসেজ পাঠানোর পরে আমাদেরকে সেইখানে স্টুডেন্টরা গিয়ে তাড়াহুড়ো করে তারপরে এই পলককে করে এবং সেই পুলিশ অফিসারকে উদ্ধার করেন। সেনাবাহিনীর লোকজন এইভাবে প্রতিটা লোককে বের হওয়ার জন্য সুযোগ দিয়েছেন। আমরা যদি সেই 111 থেকে যদি শুরু করি, সেইখানেও কিছু কর্মকর্তা আমরা তাদের নাম ধরে ধরে বলতে পারি, শত শত কোটি টাকা চাঁদাবাজি করেছেন বিভিন্ন কোম্পানি প্রতিষ্ঠানের মালিককে ধরে নিয়ে। আমি আমার 21 টিভির চেয়ারম্যানের কথা বলতে পারি। চেয়ারম্যান সাহেবকে ধরে নিয়ে যেয়েও তারপরে এইভাবে চাঁদা নেওয়া হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক সালমান এফ রহমান থেকে শুরু করে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। তারপরে পিলখানার ঘটনা যেটা ঘটেছে সেটা আপনারা জানেন, তারপরের ঘটনাগুলো জানেন। আমরা সব ভুলে যেতে চাই। সেনাবাহিনীকে এখনো পর্যন্ত আমরা সেই সম্মানের জায়গায় দেখতে চাই। আমি এখনো বাংলাদেশে ধরেন একজন মানুষ যদি একজন কর্মকর্তার কাছে তার বোন, মেয়ে বিয়ে দিতে পারে, এটা তার কাছে সম্মানের মনে হয়। কিন্তু ভাই, আপনি যদি নাকি এই বিভিন্ন জায়গায় গিয়ে কনস্ট্রাকশনের বিজনেস করেন, আপনি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে গিয়ে আমি তো এমন কোনো জায়গা নাই, সীমান্তের এমন কোনো লেফটেন্যান্ট কর্নেল নাই যিনি কিনা ওইখানে পাচারের টাকা খান না। আমি মানে আমি 2-4 জনের কথা বাদ দিলাম। কিন্তু তিনার কথা হচ্ছে যে তিনি যদি টাকা না খান, তাহলে সেখানে চাঁদাবাজিগুলো চলে কেন? সেখানে এই ভারতীয় মালগুলো বাংলাদেশে ঢুকে কেন? সেটার জবাব সেনাবাহিনীকে দিতে হবে। আদারওয়াইজ তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিয়ে তারা চলে আসুক। পুলিশের দায় নেয়। এখন বিডিআর এর পুরো নিয়ন্ত্রণ আপনি, অফিসার সব আপনাদের, দায় আপনি নিবেন না, এটা হবে না। আমার মনে হয় এই পাবলিক ফাংশন থেকে সেনাবাহিনীকে দ্রুত সরে আসা উচিত এবং ক্যান্টনমেন্ট আমার মনে হয় শুধুই বাংলাদেশের নিরাপত্তার জন্যই থাকা উচিত। সেই জায়গায় আপনি পাবলিক ফাংশনসে যত বেশি যাবেন, আপনি তত বেশি করাপ্টেড হয়ে যাবেন। সো সেই জায়গাগুলো করা দরকার। সেনাবাহিনীর লোকজনের কাছে আমার অনুরোধ থাকবে, ভাই আপনাদেরকে আমাদের ভীষণ দরকার। এই দেশের নিরাপত্তা, এই দেশের স্বাধীনতার জন্য আপনাদের দায়িত্বশীল হওয়া খুব জরুরি। সো আপনারা ভালো হয়ে যান, আমরা আপনাদেরকে তোয়াজ করব, আপনাদের সম্মান করব, সবকিছু করব। কিন্তু আপনারা যদি আওয়ামী লীগের লোকজনকে বাঁচাইতে চান, এই মুহূর্তে যে ঘটনাটা ঘটছে, আমি কয়েকটা জেলা নিয়ে কাজ করছি। বান্দরবনে একজন লোক আছে, তার নাম হচ্ছে, একসময় তার নাম ছিল নেতা মুজিব, আওয়ামী লীগের মুজিব।
সে আজকে তাকে সেনাবাহিনীর ডিজিএফআই এর কয়েকজন কর্মকর্তা, আমি সবার নাম সহ জানি, কয়েকজন কর্মকর্তা তার বাসায় যায় আসে, তাকে তাদের অফিসে নিয়ে যায় নিয়ে আসে, পুরো শেল্টার দিচ্ছে। বাগেরহাটে একজন আওয়ামী লীগের নেতা আছেন, তারপরে আপনার আরেকটা আছে হচ্ছে আমাদের চুয়াডাঙ্গাতে, সেদিন এক মেজরের আমার কাছে সেই মেয়ের বক্তব্য আছে, সেই মেয়েকে একজন রেপ করেছে, সেনাবাহিনী তাকে বলছে যে তুমি কয় কোটি টাকা চাও, 1 কোটি 2 কোটি যা চাও তোমাকে দিয়ে সেটা মীমাংসা করে দিই। সেনাবাহিনীর ক্যাম্পে ডেকে নিয়ে সেই মেয়েকে এসব কথা বলছে। অডিও ইলিয়াস ভাই রেকর্ড। একটু যদি অ্যালাউ করেন, আপনি যে কথাগুলো বললেন, ধরে এটাই রিয়েলিটি, কিন্তু রিয়েলিটিটা কে তৈরি করেছে? ফেসি সরকার 15 বছরে ধরে, মানে 2009 এর পরে সে 15টা বছর ধরে সে এরকম পরিবেশ তৈরি করেছে। এবং এটা একটা হোলিস্টিক অ্যাপ্রোচে দেখতে হবে। এই যদি গভর্নমেন্ট যদি সেনাবাহিনীকে দিয়ে ওইভাবে সার্ভিস নিতে চায়, সেভাবে তৈরি করেছে। এই সেটআপটা কিন্তু 5ই আগস্টের পরে চেঞ্জ হয়নি। আপনি কিন্তু সেই সেটআপটা রেখে দিয়েছেন। সেই সেটআপটা রেখে দিয়ে তো আপনি আম গাছ থেকে তো আপনি আম পাবেন, আম গাছ থেকে তো আপনি জাম পাবেন না। এখন সেই সেটআপ তো ওই করাপশনের সাথে জড়িত, ওই যে মানুষকে জিম্মি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার সাথে জড়িত। তো সেই সেটআপটা তো চেঞ্জ হয়নি। আমরা তো মানুষ, মানে হাইপোথেটিক্যাল চিন্তা ভাবনা করে তো লাভ নেই। আপনি প্র্যাকটিক্যাল যদি হন, সেনাবাহিনী একমাত্র জায়গা, আমি তো বাংলাদেশে সাংবাদিকতা করেছি, সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট কর্নেল যদি নাকি, আমার মনে আছে একজন লেফটেন্যান্ট কর্নেল আপনার মৌচাকে এক মেয়েকে আপনার তার ওড়নায় ধরে টান দিল। ওনাদের টান দেওয়ার পর সেটা নিয়ে আমরা গেলাম, ক্যামেরাটা আমি নিউজ চুজ করলাম, ভাই 1 ঘন্টার মধ্যে পুরো অফিস একদম গরম করে ফেলছে ডিজিএফআই থেকে ফোন দিয়ে। মির্জা আব্বাসের বাসায় যেদিন হামলা হয়, আমাদের চেয়ারম্যানকে খালি তুলে নিয়ে যাওয়া ছাড়া সবই করেছে। আবাসন প্রকল্প, বিভিন্ন আবাসন প্রকল্পের মধ্যে আজকে আপনি এই বসুন্ধরা সহ বিভিন্ন জায়গায় আপনারা এখন, আমরা বসুন্ধরা নাম শুনলেই মনে হয় বসুন্ধরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ তারা বিভিন্ন মানুষজনের, ভাই বসুন্ধরার যদি নাকি জমি জায়গা দখল করে থাকে, সেইখানে সবচাইতে বেশি শেল্টার দিয়েছে হচ্ছে, এবং প্রতিটাই আবাসন প্রকল্প যত আছে সব জায়গায় সেনাবাহিনী যায় তারপরে শেল্টার দেয়। দোষ হয়েছে কিছু হইলেই, গত 2 দিন ধরে দেখছি যে কিছু হইলেই দোষ হচ্ছে গিয়ে আনবীরের, দোষ হয়েছে গিয়া বসুন্ধরা চেয়ারম্যান। ভাই বসুন্ধরার চেয়ারম্যানদেরকে বানিয়েছে কারা? এই ক্যান্টনমেন্ট বানিয়েছে। সো এই জায়গাগুলো থেকে আমাদেরকে করতে হবে। আপনারা যদি মনে করেন আসলে সুশাসন চান, আসলে সেনাবাহিনী সম্মানের জায়গায় যাইতে চান, তাহলে সেনাবাহিনীকে ঠিক হইতে হবে। এখন দেশের ওই অবস্থা নাই যে আগের মতো আমরা একটা মেজরকে নিয়ে, কর্নেলকে নিয়ে নিউজ করলে আপনারা মুখ বন্ধ করে দিবেন, আইএসপিআর কিছু একটা বলবে সেটাই আমাদের শুনতে হবে। সেই জায়গায় বাংলাদেশ নাই, আমরা এখনো দেশের বাইরে আছি। তো আমার মনে হয় আপনার এই জিনিসগুলো ঠিক করা দরকার, সেটা সেনাবাহিনীকে ঠিক করতে হবে। আপনি যে কথা বলেছেন এই জাকারিয়া ভাই মাত্র, যে তাদেরকে সরায় নাই কে, ভাই ওদেরকে সরানোর ক্ষমতা তো কারণে আমরা মুখে বলি ডিফেন্স মিনিস্টার একজনের নাম দেই, এটা বলে কিছু নাই। সেনাপ্রধান, সেনাবাহিনীর জেনারেলরাই ঠিক করে ক্যান্টনমেন্টে কি হয়। তারা একটা, মানে কি বলবো, যে একটা ফর্মালিটিস মেনটেন করে প্রধানমন্ত্রীকে দিয়ে, প্রধানমন্ত্রী তাদের বাইরে খুব বেশি জায়গায় যাইতে পারে না। গত 15 বছরের প্রেক্ষাপট ভিন্ন ছিল, কিন্তু এর আগে কিন্তু আপনারাই সব ঠিক করেছেন। সো ওই জায়গা আপনাদেরকেই ঠিক করতে হবে। ওয়াকারকে সরায় কাকে দিবেন, কে আসলে বাংলাদেশকে ভালোবাসে, আপনার এই যে যারা অপরাধী এখনো ভেতর আছে তাদেরকে কারা আইনের হাতে তুলে দিবে, এটা আপনারাই ঠিক করতে হবে। আমার মনে করি না যে অন্য কেউ ঠিক করে দিতে পারবে। সো সিদ্ধান্ত আপনারা নেন, আপনারা সম্মান চান নাকি অসম্মানিত হইতে চান। ঠিক আছে, আমরা আজকে অনুষ্ঠান তাহলে শেষ করি। ধন্যবাদ মেজর শাহিন ভাই, আপনি অনেক মূল্যবান কিছু কথা বলেছেন, খুব গঠনমূলক কথা বলেছেন। আমার মনে হয় সেনাবাহিনী যদি সেগুলো শুনে, অনেক অনেক সেনাবাহিনীর জন্য অনেক ভালো কিছু হবে। কর্নেল জাকারিয়া এবং লেফটেন্যান্ট সাইফুল পাইকার ভাই আমার সাথে অনেক দিন ধরে ওনার সম্পর্ক, খুব ভালো একজন মেধাবী একজন মানুষ। এই ধরনের লোকগুলোকে আমার মনে হয় এখনো কাজে লাগানোর সুযোগ আছে। এবং যেসব অফিসারদের কথা বলা হয়েছে, কমান্ডো, বিশেষ করে তাপসের যে মেজর ক্যাপ্টেন সোবায়েল সহ যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, তাদেরকেও আমার মনে হয় এখনো দেশের কাজে লাগানো যাইতে পারে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনাকে ধন্যবাদ ভাই।